আজকে আবার বরাবরের মতো করে নতুন মুভির গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একটি হিন্দি মুভির গল্প আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। মুভিটি আজকের সমাজের একটি বাস্তবমুখী ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে। মুভিটি মূলত আপনার আমার জীবনকে পরিবর্তন করার জন্য সাজেস্ট করবে। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমি নতুন হিসাবে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। চলুন বন্ধুরা গল্পে যাওয়া যাক। মুভির প্রথমে নায়ক দেবকৌশলকে আমরা দেখতে পারি। দেবকৌশল একটি উন্নত অফিসে চাকরি করে, তবে তার সংসার জীবনে সে অনেকটা অসুখী। তার সাথে তার ওয়াইফের তেমন বনিবনা হয় না। দেবকৌশল প্রায় দেরিতে বাসায় যায়। আজকেও এমনটা ঘটে। দেবকৌশল বাসায় গিয়ে নিজে নিজে খাবার বেড়ে খেয়ে তার ওয়াইফকে কোনো কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এরপরের দিন সকালে আবারও দেবকৌশল তার ওয়াইফের সাথে তেমন কথা না বলে আবার অফিসে চলে আসে। দেবকৌশলের খুব ঘনিষ্ঠ বন্ধু থাকে আনন্দ। আনন্দ তার অফিসের কলিগ প্রভাকে ভালোবাসে। একদিন দেবকৌশল আর আনন্দ অফিস শেষে একসাথে গল্পগুজব করতে লাগে। দেবকৌশল তার সংসার জীবন নিয়ে তার বন্ধুর কাছে বলে যে তাদের সংসারে খুবই অশান্তি চলছে। পরে আনন্দ দেবকৌশলকে একটি পরামর্শ দেয়, বন্ধু আজকে তুই তোর ওয়াইফকে প্রপোজ কর, আর দেখবি তোদের মধ্যে রাগ অভিমান সব শেষ হয়ে যাবে। আর দেবকৌশল তার বন্ধুর কথা অনুযায়ী একটি ফুলের বগি নিয়ে বাসায় যায় তার ওয়াইফকে প্রপোজ করার জন্য। আশেপাশে তার ওয়াইফকে খুঁজতে লাগে। খোঁজার জন্য কিচেনে যায়, কিন্তু সেখানেও পায় না। এরপর দেবকৌশল যখন তার বাসার সামনের দরজায় আইহোল দিয়ে বাসার ভেতরে তাকায়, তখন দেবকৌশলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কেননা তার ওয়াইফ অন্য একটি পরপুরুষের সাথে বিছানা শেয়ার করছে। দেবকৌশল মনে মনে ভাবে কি করা যায়, তাদের হত্যা করে দিব নাকি, আর এই কথা কল্পনা করতে লাগে। পরে কোনো কিছু ভেবে না পেয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় পাগলের মতো করে দৌড়াতে লাগে। একটা পর্যায়ে দেবকৌশল নিজেকে শান্ত করে আর নিজে নিজে চিন্তা করে যে করে হোক আজকের ঘটনার অর্থাৎ তার স্ত্রীর পরকীয়ার শাস্তির ব্যবস্থা করতেই হবে। আর তাই দেবকৌশল সেই ছেলেটির ঠিকানা বের করার জন্য অচেনা ছেলেটির পিছু করা শুরু করে। আর সেখানে গিয়ে দেখতে পারে ছেলেটি বিবাহিত। ছেলেটি মূলত ঘর জামাই হিসেবে তার শ্বশুর বাড়িতেই থাকে, আর ছেলেটির শ্বশুরের অনেক অর্থ করে থাকে। আর এখান থেকে শুরু হয় মুভির আসল কাহিনী। এরপর রাতে দেবকৌশল বাড়ি ফিরে আর সব ঘটনা না জানার মতো করে রাতে ঘুমাতে লাগে। আর যখন দেবকৌশলের ওয়াইফ ঘুমিয়ে পড়ে তখন দেবকৌশল চুপি চুপি তার ওয়াইফের মোবাইল থেকে রঞ্জিত নামের ছেলেটির নাম্বার নিয়ে নেয় তার ফোনে। এরপরে দেবকৌশল অফিসে যায় আর একটি বাটন ফোন দিয়ে রঞ্জিতকে মেসেজ দেয়, যেখানে লেখা ছিল, বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য স্ত্রীর সাথে পরকীয়া করো, আমি সবটা জানি, আর আমার কিছু টাকা লাগবে এখন, যদি না দাও তাহলে তোমার ওয়াইফকে আমি সবটা বলে দিব। রঞ্জিত বেচারা কি আর করবে, থাকে তো আবার ঘর জামাই। যদি তার শ্বশুরের কান পর্যন্ত এই কথা চায় তাহলে তার সুখের ঘর জামাই থাকা শেষ। এরপর রঞ্জিত তার ওয়াইফকে মিথ্যা বাহানা দেখিয়ে 1 লাখ টাকা নিয়ে নেয়। 1 লাখ টাকা প্রথমেই দিতে রাজি হয়নি রঞ্জিতের ওয়াইফ। পরে যখন শুনে রঞ্জিত ব্যবসা করবে তখন দেয়। এরপরে দেবকৌশল তার বন্ধু আনন্দের সাথে মাতাল অবস্থায় সবটা শেয়ার করে নেয়। আর এই কথা আনন্দ তার গার্লফ্রেন্ড প্রভাকে বলে দেয়। এরপরে সিনে আমরা দেখি দেবকৌশল একটি ডাস্টবিনের মধ্য থেকে 1 লাখ টাকা তুলে নেয়। আর এই টাকা মূলত রঞ্জিত রেখেছে দেবকৌশলের কথা অনুযায়ী। এরপর রঞ্জিত যখন বাসায় আসে তখন দেখতে পারে রঞ্জিতের শ্বশুর মশাই বাসায়। আর ইতিমধ্যে রঞ্জিতের ওয়াইফ 1 লাখ টাকা নেবার কথা বলে দেয়। তখন রঞ্জিতের শ্বশুর বলে, আমি তোমায় ভালো করে চিনি, তুমি টাকাটা কোনো ব্যবসার কাজে লাগাওনি, আগামী 3 দিনের মধ্যে আমার টাকা আমায় দিয়ে দিবে। রঞ্জিত কোনো কিছু ভেবে না পেয়ে নতুন একটি ফেক জিমেল আইডি ক্রিয়েট করে আর দেবকৌশলের ওয়াইফকে জিমেল করে। মেসেজ লিখে, কি গো, বিবাহিত হওয়া সত্ত্বেও পরপুরুষের সাথে মেলামেশা করো, লজ্জা করে না? যদি তুমি আমায় এই মুহূর্তের মধ্যে 1,20,000 টাকা না দাও আমি তোমার স্বামীর কাছে সবটা বলে দিব। দেখেন বন্ধুরা, বাটপাড়ের উপর বাটপাড়ি, যেন রঞ্জিত 20,000 টাকা বেশি নিবে। এরপর কি আর করবে দেবকৌশলের ওয়াইফ, নিজের সংসার ঠিক রাখার জন্য দেবকৌশলকে মিথ্যা বাহানায় 1,20,000 টাকা চেয়ে বসে। আর দেবকৌশল তার ওয়াইফকে টাকাটা দিয়ে দেয়। আর তৎক্ষণাৎ
রিনি তার বয়ফ্রেন্ড রঞ্জিতকে বলে টাকা পাঠিয়ে দিয়েছি। তখন রিনি রঞ্জিতকে চিনতে পারেনি। এরপর দেবকৌশল কি আর করবে, যেহেতু টাকা তার ওয়াইফকে দেওয়া হয়েছে, আর তাই নতুন করে আবারও টাকার জন্য ব্ল্যাকমেল করে। এরপর আনন্দ তার গার্লফ্রেন্ড প্রভাকে দেবকৌশলের বিষয়ে সবটা অজানা কথা বলে দেয়। অথচ দেবকৌশল কিন্তু সবটা বলতে না করেছে কারো কাছে, তাও সে বলে দেয়। পরের দিন অফিসে দেবকৌশলের হাতে একটি চিঠি আসে, আর যেখানে লেখা ছিল ব্ল্যাকমেল, অর্থাৎ প্রভা দেবকৌশলকে নতুন করে ব্ল্যাকমেল করতেছে। তখন বুঝতে পারে তার বন্ধু আনন্দ সব বলে দিয়েছে প্রভাকে। আর দেবকৌশল আনন্দকে ওয়াশরুমে নিয়ে বলে, তোকে তো আমি কারো কাছে বলতে না করেছিলাম, কেন বলে দিলি? এরপর আনন্দকে একটু জামাই আদর করে। এদিকে প্রভাকে 30,000 টাকা দেয় দেবকৌশল। এরপর রঞ্জিত তার শ্বশুরকে 90,000 টাকা দিয়ে দেয়, আর বলে বাকি টাকা অতি তাড়াতাড়ি জোগাড় করতে। তখন আবারও দেবকৌশল ব্ল্যাকমেল করে, বলে আজকের রাতে তার 30,000 টাকা লাগবে। আর সাথে সাথে রঞ্জিত দেবকৌশলের ওয়াইফকে মেসেজ দেয় তার আজকে রাতেই টাকা লাগবে। দেখুন বন্ধুরা, কি পরিমাণ ব্ল্যাকমেল খেলা চলতেছে মুভিতে। বলতেই হয় মুভির পরিচালক সেই ব্রিলিয়ান্ট। যাই হোক, এরপর দেবকৌশলকে ফোন দেয় তার ওয়াইফ রিনি। ফোন দিয়ে বলে তার বাবার জন্য টাকা লাগবে, তার বাবা নাকি অসুস্থ। আর সাথে সাথে টাকা পাঠিয়ে দেয় দেবকৌশল। হঠাৎ একদিন রিনি তার বয়ফ্রেন্ড রঞ্জিতের সাথে মিট করে। রিনি বলে, শুনো রঞ্জিত, আমাদের মনে হয় একজন ব্যক্তি তোমাকে আমাকে ব্ল্যাকমেল করেই যাচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখো। এরপর রঞ্জিত সেই ব্ল্যাকমেল খেলার রহস্য উদ্ঘাটন করার জন্য একটি গোয়েন্দার নিকট যায়, আর গোয়েন্দাকে রহস্য বের করার জন্য হায়ার করে। গোয়েন্দা লোকটি এটাও বলে, যদি কোনোদিন তোমার কোনো অস্ত্রের প্রয়োজন পড়ে তাহলে আমার ওয়াইফের সাথে যোগাযোগ করতে পারো, কেননা আমার ওয়াইফের বন্দুকের বিজনেস আছে। আর এদিকে প্রভা আবার দেবকে ব্ল্যাকমেল করতে লাগে, বলতে লাগে আজকেও তার টাকা লাগবে। তবে আজকে দেবকৌশল টাকা না দিয়ে সিকিউরিটির কাছে গিয়ে বলে প্রভা কোথায়। সিকিউরিটি বলে প্রভা ম্যাডাম বাসায় চলে গেছে। আর দেবকৌশল আনন্দের কাছে গিয়ে প্রভার ঠিকানা চায়, আর প্রভার বাসায় গিয়ে হাজির হয়, আর বলতে লাগে প্রভা দেখো, আমি তোমাকে অনেক টাকা দিয়েছি, আর কোনো টাকা দিতে পারবো না, শুধুই আমাকে ব্ল্যাকমেল করা বাদ দাও। এরপর প্রভা বলে তুমি এখন আমার বাসায়, আর তাই আমি চিৎকার করব তুমি যদি এখন টাকা না দাও। আর এটা বলে প্রভা তার গায়ের জামা ছিঁড়তে লাগে। দেবকৌশল ভয় পেয়ে যায়, আর প্রভা হঠাৎ করে একটা বিয়ারের বোতলে পা পিছলে যায়, আর সাথে সাথেই সে মারা যায়। আর দেবকৌশল তো ভয়ে শেষ। তখন আবার প্রভার বাবা মা হাজির হয়। তখন দেখে প্রভার বাসার দরজা বন্ধ। তখন হঠাৎ করে বাসা থেকে একটা পোশাকহীন পুরুষকে দেখতে পায়। প্রভার মা বাবা ইতিমধ্যে বাসার ভিতরে যায়। তখন দেখে প্রভা মারা গেছে, আর দেবকৌশল ন্যাংটা অবস্থায় সেখান থেকে পালিয়ে আসে। আর ইতিমধ্যে প্রভার পিতামাতা পুলিশের নিকটবর্তী হয়, আর খুনির কিছুটা নমুনা পেশ করে। এদিকে আনন্দ দেবকৌশলকে সন্দেহ করতে লাগে, বলতে লাগে তুই তো আমার কাছে কালকে রাতে প্রভার বাসার ঠিকানা নিয়েছিলি, তুই খুন করেছিস আমার প্রভাকে, কেন এটা করলি? দেব বলে আমি খুন করিনি, সে দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু আনন্দ বিশ্বাস করে না। পরে আনন্দ বলে আমি কাউকে খুন হবার ব্যাপারে কিছুই বলবো না যদি তুই আমাকে টাকা দিস। তখন দেবকৌশল বলে তুই না আমার বন্ধু, তাহলে কেমনে তুই আমার ব্ল্যাকমেল করতে পারিস? তখন আনন্দ বলে আরে আগে টাকা লাগবে, পরে বন্ধুত্ব। তখন দেবকৌশল একটা প্ল্যান করে। যখন প্রভার বাসা থেকে বের হয় তখন তার মাথায় একটা শপিং ব্যাগ নিয়ে তার মুখ ঢেকে রাখে, আর সেই ব্যাগ সম্পর্কে তথ্য দেয় প্রভার মা বাবা, তাও সেটা পুলিশের কাছে। আর ঠিক ওই রকমই একটা ব্যাগ দেবকৌশল বুদ্ধি করে আনন্দের গাড়ির পেছনে রাখে, আর পুলিশ আনন্দকে গ্রেফতার করে নেয়। এরপর আমরা দেখতে পারি দেবকৌশলকে চিনে নেয় সেই গোয়েন্দা, আর টাকার জন্য ব্ল্যাকমেল করতে লাগে। এদিকে আনন্দ অনেক অনুবিনয় করতে লাগে, আর বলতে লাগে স্যার আমি খুন করিনি, বরং খুন করেছে আমার বন্ধু দেব। কিন্তু পুলিশ একথা একদমই বিশ্বাস করে না। আর এদিকে রঞ্জিত প্রচন্ড রেগে আছে, আর তাই গোয়েন্দার ওয়াইফের কাছে যায়, একটি বন্দুক ক্রয় করে। এরপর সিনে দেখা যায় রঞ্জিত খুব সেজে গুজে বাসা থেকে বের হয়, আর রঞ্জিতের ওয়াইফ সন্দেহ করতে লাগে আর পিছু করা আরম্ভ করে। রঞ্জিত আর রিনির সম্পর্কের কথা জেনে যায় রঞ্জিতের ওয়াইফ। ইতিমধ্যে আনন্দ জেল থেকে জামিনে বের হয়ে আসে, আর এসেই দেবের উপর পাকড়াও করতে লাগে, চিৎকার করতে লাগে কেন তুই আমার সাথে এমনটা করলি। এরপর আনন্দকে একটা বুঝ দেয়,
বলে, বন্ধু আমরা দুজন রঞ্জিতের কাছে থেকে অনেক টাকা ব্ল্যাকমেইল করব আর ভাগাভাগি করব। এদিকে গোয়েন্দা দেবকৌশলের সাথে দেখা করতে বলে, অর্থাৎ এখানেও ব্ল্যাকমেইল চলে। গোয়েন্দাকে এরপর 10,000 টাকা দিয়ে বলে, আমি আর কোনো টাকা দিতে পারবো না। আর এদিকে রিনির সাথে দেখা করে রঞ্জিত যখন বাসায় আসে তখন রঞ্জিতের ওয়াইফ একের পর এক প্রশ্ন করতে লাগে রঞ্জিতকে। একটা পর্যায়ে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় আর এক পর্যায়ে রঞ্জিতের উপর ছুরি নিয়ে হামলা করে রঞ্জিতের ওয়াইফ। কিন্তু ভুলক্রমে রঞ্জিতের ওয়াইফের পেটে ছুরি ঢুকে যায় আর রঞ্জিত প্রচন্ড ভয়ে তার ওয়াইফের মরদেহ লুকিয়ে রাখে। আর এই সময় ফোন আসে দেবকৌশলের, মেসেজ দিয়ে বলে টাকা লাগবে। আর রঞ্জিত তার ওয়াইফের গহনা খুঁজতে লাগে কিন্তু গহনা পায় না। কি আর করবে, তখন দেবের ওয়াইফ রিনিকে ফোন দেয়, মেসেজ দিয়ে বলে তার টাকা লাগবে। তখন রিনি আবারও তার স্বামী দেবকৌশলের কাছে টাকা চায়। তখন দেবকৌশল বলে, আমার কাছে দিবার মতো টাকা নাই, আমি আর টাকা দিতে পারবো না। তখন দেব বাসা থেকে বের হয়। তার শাশুড়ি ফোন দিয়ে বলে, আপনাদের এত টাকা লাগে, আপনারা এত টাকা কয়দিন পর পর রিনির কাছ থেকে নিয়ে কি করেন? তখন রিনির মা বলে, রিনির কাছ থেকে আমরা কোনো সময় টাকা নিইনি। তখন দেবকৌশল বুঝতে পারে এসব কিছু রঞ্জিতের কারসাজি। এদিকে রঞ্জিতকে টাকা দেবার জন্য রিনির শখের গহনা বাসা থেকে নিয়ে বিক্রি করে দেয়। আর এসব কিছু দেব নিজের চোখে দেখতে থাকে। রিনি টাকা রাখে একটি ডাস্টবিনে আর সেখান থেকে রঞ্জিত টাকা নেবে। তখন সেখানকার ক্লিনার ডাস্টবিন থেকে টাকা নিয়ে যায় আর সেই টাকা ক্লিনার দেবকৌশলের হাতে দেয়। আর এইসব প্ল্যান ছিল দেবকৌশলের। আর ক্লিনারকে কিছু টাকা দিয়ে আসে দেব। আর টাকা না পেয়ে রঞ্জিতের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে আনন্দ ফোন দেয় দেবকে আর ফোন দিয়ে বলে তার টাকা লাগবে। তখন দেবকৌশল ঠান্ডা মাথায় বলে, টাকাটা দিব, আর কয়টা দিন সময় দিয়ে আমাকে। এরপর আমরা দেখতে পারি দেবকৌশল সেই গোয়েন্দার কাছে যায় আর গিয়ে বলে, আপনাকে 50,000 টাকা দিব, তার বিনিময়ে রঞ্জিতকে বলবেন আপনি ব্ল্যাকমেইলারকে খুঁজে পেয়েছেন আর ঠিকানা হিসেবে দিবে আমার বন্ধু আনন্দয়ের বাসার ঠিকানা। আর গোয়েন্দা তাই করে। আর রঞ্জিত প্রচন্ড রাগে আনন্দয়ের বাসায় যায় আর ব্ল্যাকমেইলার হিসেবে গুলি করে। আর আনন্দয়ের শরীরে রক্ত এসে লাগে রঞ্জিতের শরীরে আর রঞ্জিত বাসায় যায় আর রক্ত মুছতে লাগে। তখন আবার হাজির হয় রঞ্জিতের শ্বশুর শাশুড়ি। এই ঘটনা দেখে তারা সন্দেহ করে রঞ্জিত তাদের মেয়েকে খুন করে ফেলেছে। আর তখন রঞ্জিতকে একটা বদ্ধ করে আটকিয়ে পুলিশকে ফোন দেয়। আর এই সবকিছু যেন দেবকৌশলের ওয়াইফ রিনির কানে যায় আর রিনি একদমই ভালো হয়ে যায়। দেবকৌশলের জন্য সে ওয়েট করে আর এর মধ্য দিয়ে ব্ল্যাকমেইল খেলা শেষ হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? অপরাধ করলে তার শাস্তি কিন্তু পেতেই হয়, সেটা আজকে হোক কিংবা পরশু। একটা কথা মনে রাখবেন, পরকীয়ার শাস্তি আখিরাতে খুবই ভয়াবহ। আর আমরা মুসলমান হিসেবে এমন জঘন্যতম কাজে কখনোই যাব না। গল্পটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এক্সপ্লেনেশনে কোনো প্রকার ভুল হয়ে থাকলে আমায় কমেন্ট করে জানাবেন। আজকের মতো শুভ বিদায়।